ফেসবুকে দিয়ে এখন ওটাতে হয় না, আরো কোনো ফলোয়ার লাগবে। আজকে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী প্রথম ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শীটটা আগে আমরা দিয়ে দিছি। এখন নগদান বই, নগদান বই মূলত যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করি যে নগদান বইয়ের প্রকারভেদটা কি, তাহলে আমাদের নগদান বই আছে 292 নম্বর পেজ। নগদান বইতে প্রথমত আমরা যদি প্রকারভেদটা খুঁজি তাহলে আছে এক গড়া নগদান বই, এক গড়া নগদান বই। তারপর হচ্ছে দু গড়া নগদান বই, তিন গড়া নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এটার সাথে আরেকটু আছে খুচরা নগদান বই। খুচরা নগদান বইয়ের মধ্যে প্রকারভেদ আছে সাধারণ খুচরা, সাধারণ তারপর আছে বহুগড়া, তারপরে আছে অগ্রদত্ত খুচরা। বহুগড়া খুচরা আর সাধারণ খুচরার মধ্যে তেমন পার্থক্য নাই। সাধারণ খুচরাটা আপনি ধরে নিতে পারেন 85% না আসার সম্ভাবনা আছে পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু বহুগড়া আর অগ্রদত্ত খুচরা আসার সম্ভাবনা আছে 85%। যদি দুগড়া তিন গড়া না আসে তাহলে সাধারণ খুচরা থেকে অঙ্ক অবশ্যই থাকবে। সাধারণ খুচরা আর বহুগড়া থেকে বা খুচরা নগদান বই থেকে থাকবে যদি দুগড়া তিন গড়া আসে। বুঝতে পারছেন? তো এইটা তেমন জটিল কোনো অধ্যায় না, জাস্ট বেসিকটা যদি মনে রাখা যায় তাহলে পারা যাবে। এখন বহুগড়া আর অগ্রদত্ত যখন আমরা করাবো তখন এটার যে পার্থক্যটা কোথায় একটু ভিন্নতা আছে সেটা আমরা বলতে পারবো, তখন বুঝাইলে আপনারা বিষয়টাকে ভালোভাবে আঁকড়ে রাখতে পারবেন। বহুগড়াতে হচ্ছে ব্যালেন্স বিডি আর সিডি নরমাল রেঞ্জে বের করা, কিন্তু অগ্রদত্তর কথা হলো অগ্র মানে আগে, আগে প্রধান ক্যাশিয়ার কাছ থেকে খুচরা নগদান বইয়ের জন্য যে টাকাটা আনা হয় ওই ব্যালেন্সকে বাড়ানো কমানো যাবে না, যা আছে তা রাখতে হবে। যদি ওটা থেকে খরচ করা হয় যতটুকু খরচ করবে ততটুকু টাকা আইন না ওই ব্যালেন্সের টাকা সমান করতে হবে, কিন্তু বহুগড়াতে সেটা বলা নেই। বহুগড়াতে যা পাইছি যা খরচ করছে ব্যালেন্স সিডি বিডি। তাহলে বুঝতে পারলাম এটা বিডি এবং সিডি নির্ণয় করতে বহুগড়ার সাথে একটু যোগ বিয়োগের শুধু ভিন্নতা আছে, নতুবা কলাম অঙ্কের ধরন কোনো পরিবর্তন নেই। তো এখন আমাদের যে নগদান বই, নগদান বইয়ের সংজ্ঞাটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। নগদান বইয়ের সংজ্ঞাটা কি সেটা যদি আমরা বলি, নগদ লেনদেন সময় লিপিবদ্ধ করার জন্য হিসাবের যে প্রাথমিক বই ব্যবহার করা হয় তাকে নগদান বই বলে। এখন নগদের ভিতরে দুইটা জিনিস থাকে, কয়টা থাকে? দুইটা। কি কি? নগদ প্লাস ব্যাংক। নগদান বইয়ে কি কি থাকে? সবাই একটু মনোযোগী হন।
পরবর্তী ক্লাস একটু অন্যরকম লাগবে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি প্রাইভেট আর 2 দিন আগে খুলে ফেলছে, সম্ভবত বৃহস্পতিবার থেকে প্রাইভেট চলতেছে। নগদ এবং ব্যাংক, এই 1 গড়া 2 গড়া 3 গড়া দুইটাতে নগদ এবং ব্যাংক থাকে। আমরা জানি প্রাপ্তি ও প্রদান জাবেদায় কখনো কন্ট্রা দাখিলা আসে না। কন্ট্রা দাখিলা আসে। এখন কন্ট্রা কি? বিপরীত। এখন কন্ট্রা বুঝার বা চিনার উপায় কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি এই কন্ট্রা দাখিলা শুধু এখানে আসে না, কিন্তু আমার 2 গড়া 3 গড়া নগদান বই কন্ট্রা দাখিলা অবশ্যই আসে। কথা কি বুঝতে পারছেন? 2 গড়া 3 গড়াতে কন্ট্রা কিন্তু অবশ্যই আসে। এখন কন্ট্রা দাখিলা চেনার উপায় কি? একই তারিখে যে নগদ লেনদেনের মাধ্যমে দুইটা চলতি সম্পদকে প্রভাবিত করে। কয়টা চলতি সম্পদকে? দুইটা চলতি সম্পদকে প্রভাবিত করে। অর্থাৎ প্রভাবিত কি? যদি নগদ কমে ব্যাংক বাড়ে, অথবা নগদ বাড়লে ব্যাংক কমে। এটাকে দুইটা কি চলতি সম্পদ না? একই তারিখে একই সময়ে যে নগদ লেনদেনের মাধ্যমে দুইটা চলতি সম্পদকে প্রভাবিত করে, ওই দাখিলাটাই হচ্ছে কন্ট্রাক্ট। আপনি কি বুঝতে পারছেন? ক্লিয়ার তো কনসেপ্টটা? তাহলে বিষয়টা কি? তাহলে বোঝা গেল যে কন্ট্রা এন্ট্রিটা সাধারণত নগদ আর ব্যাংকের মধ্যেই বহমান থাকবে। এবং আমার শীটের মধ্যে এরকম 5টা এন্ট্রির কথা বলা আছে, আপনারা দেখলে বলতে পারবেন যে 5টা দাখিলার কারণে কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে কন্ট্রা মানে বিপরীত। এখন আপনি মনে করেন যে আমি নগদে লিখবো, তাহলে নাম হবে ব্যাংক। ব্যাংকে লিখবো, নাম হবে কন্ট্রা এন্ট্রি। মানে কি? বিপরীত না? কন্ট্রা মানে বিপরীত। টাকা যদি নগদের ঘরে থাকে, নামটা হবে ব্যাংক, নামটা হবে কি? আর টাকা যদি ব্যাংকের কলমে বসে, নামটা হবে নগদ। আপনি জাবেদা করবেন, রেফারেন্স দিবেন, জাবেদাতে আনবেন, দরকার নেই। এখন নগদান বই করার একটা সহজ একটা লাইন আছে। একটা বাক্য আপনাকে নগদান বই কমফোর্টেবল ভাবে করে দিতে পারবেন। সেটা কি? টাকা আসলে ডেবিট পাশে, যদি নগদে আসে নগদের ঘরে, আর যদি ব্যাংকে আসে ব্যাংকের। টাকা আসলেই ডেবিট পাশে বসবে, এ এক লাইন এনাফ। টাকা আসলে ডেবিট, টাকা চলে গেলে ক্রেডিট। এখন কার? নগদে গেলে নগদের ঘরে, ব্যাংকে গেলে ব্যাংকের। কথা কি আমার ক্লিয়ার বুঝছেন কিনা? এই 2 লাইনই নগদান বইয়ের জন্য এনাফ। আমি 100% নিশ্চয় যদি আপনাকে বলে দিতে পারবো যে 2টা লাইন যদি আপনি এই জায়গা মনে নাও রাখতে পারেন, আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট, এতটুক মনে রাখতে পারলেই নগদান বই এনাফ। আমার সে শ্রদ্ধেয় শিক্ষক স্যার কাজী শাহজালাল, যার হাত ধরে আমার হাতে করি হিসাব বিজ্ঞান, আমি শ্রদ্ধার সাথে সেই শিক্ষককে সবসময় স্মরণ করি শ্রদ্ধার সাথে। কারণ উনার কারণে আজকে আমি এই জায়গাতে দাঁড়াইতে পারছি। হয়তো এটা স্যারকে কখনো আমার বলা হয় নাই, কারণ স্যারের সাথে আমার অ্যাটলিস্ট দেখা হয়েছিল, মানে উনার কাছে পড়া হয়েছে লাস্ট 2010। আর এখন কত চলে? কত বছর হয়েছে? 16 বছর প্লাস হয়েছে। আমরা আমাদের শিক্ষককে এখনো মনে রাখি, কারণ হচ্ছে উনাদের কারণে আমরা আজকে এই জায়গাতে আসতে পারছি। সকল শিক্ষককে শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি। ওই শিক্ষক ছাড়া আরো শিক্ষক ছিল, উনার পরে পড়ছি বিভাগীয় প্রধান মহিলা কলেজের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। তারপর পড়ছি শফিক ইসলাম স্যারের কাছে মহিলা কলেজের। তারপর হচ্ছে দুলাল চৌধুরী, উনারা হচ্ছে দুয়ারে এজি মডেল কলেজের টিচার।
তারপরে পড়ছি কাজী স্বপ্না ম্যাডাম, তারপরে রয়্যাল কলেজের প্রভাষক ফিনান্স ডিপার্টমেন্টের হালিম স্যার, তারপরে পড়ছি বাইরামেল কলেজের বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞানের জনাব মোহাম্মদ সেলিম স্যার, আমার খুব একটা পছন্দের মানুষ। আমার হিসাব বিজ্ঞান অনেক শিক্ষকের কাছে পড়াইছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি অবদান যার ছিল উনি স্যার কাজী শাহজালাল, ওনার বাড়ি ফতেহাবাদ। তো উনি বলছিল যে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নগদান বই আমার এখানে কমপ্লিট হয়ে সাল লাগছে না। এখন কোন দিক থেকে আসছে? যদি নগদ দিক থেকে আসে নগদে বসাবো, আর যদি ব্যাংকের মাধ্যমে কোনো টাকা আমাদের কাছে আসে তাহলে ব্যাংকের কলামে বসাবো। যদি আমার নগদে টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে নগদের কলামে বসবে। যদি আমার ব্যাংকের মাধ্যমে টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে বসবে। তাহলে এইটা মনে রাখতে পারলে আমাদের কিন্তু অনেকটাই এবার আসে। এক গড় নগদান বই, শুধুমাত্র একটা টাকার ঘর থাকবে, আর সেটা হচ্ছে নগদ টাকা। কি টাকা? একটা নগদ টাকার কলাম থাকবে। কি থাকবে? নগদ টাকার কলাম থাকবে। তাইলে এটা হচ্ছে 10 গড় বিশিষ্ট। কয় গড়? 10 গড় বিশিষ্ট। তাহলে এক গড় নগদান বই হচ্ছে 10টা গড়। কয়টা গড়? কয়টা গড়? 10টা গড়। তারপর আসেন দুগড়া। এটাতে থাকবে নগদ প্লাস ব্যাংক কলাম, অর্থাৎ 2টা টাকার কলাম থাকবে। তাইলে আগে ছিল কয়টা? 10টা, এখন আরো একটা একটা করে দুই পাশে 2টা পাবে, এর জন্য হবে 12 গড় বিশিষ্ট। 3 গড় নগদান বই থাকবে নগদ, ব্যাংক এবং বাট্টা। তাইলে এখানে 2টা 4টা 6টা, তাহলে এটা থেকে এটা 2টা বলে এটা এখানে হবে 14টা। কয়টা? নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে 8 গড় বিশিষ্ট। কয় গড়? 8 গড়। নগদ প্রদানে 9 গড়। কেন? একটা চেক নং থাকে, অতিরিক্ত কি থাকে? চেক নং থাকে। আর এটা তো আমরা বলে দিছি খুচরা মানে বহু গড়া। কি করা? আমরা প্রথমে এই পর্যন্ত কমপ্লিট করব, তারপর খুচরা নগদান বই আলাদা আমাদের একটা ক্লাস হবে। বুঝতে পারছেন? বড় বড় প্রতিষ্ঠানগুলোতে 2টা ক্যাশিয়ার থাকে, প্রধান ক্যাশিয়ার, পেটি ক্যাশিয়ার। পেটি শব্দটা ইংরেজি, যাকে বলা খুচরা নগদান। আমাদের কাছে একটা মোমবাতি কিনে আনবো, বড় ক্যাশিয়ার কি নেমে যাবো? ছোট ক্যাশিয়ার কে বলা একটা মোমবাতি কিনে আনো, কিছু মনিয়ারি আনো, একটা খাম লাগবে, একটা স্ট্যাম্প লাগবে, বলবে বিদ্যুৎ বিলটা দিয়ে আসো, টেলিফোন বিলটা দিয়ে আসো। তাহলে এই খরচগুলো করার জন্য নির্দিষ্ট একটা ক্যাশিয়ার থাকে, তাকে বলে পেটি ক্যাশিয়ার, অর্থাৎ খুচরা নগদান বই যিনি প্রস্তুত করেন তাকে পেটি ক্যাশিয়ার বলা। তাইলে আমরা একটা একটা করে আজকে বুঝবো। এক গড় নগদান বই, এক গড় নগদান বইয়ে আমরা ব্যতিক্রম কিছু দাখিলা আছে যা এখানে করা লাগবে, 10টা এন্ট্রি আছে। দেখবেন আমার শীটের মধ্যে 10টা এন্ট্রি দিয়ে রাখছি, যে এগুলা ব্যাংক সম্পৃক্ততা থাকার পরও এক গড় নগদান বইয়ে আসে। কিন্তু আমরা কিন্তু নবম দশমে এক গড় নগদান বই কি ম্যাথ করছি? সাধারণত করছি শুধুমাত্র নগদ লেনদেন গুলোকে এক গড় নগদান বইতে হিসাবভুক্ত করছি। কিন্তু দ্বাদশে একাদশে এটা একটু চেঞ্জিং আছে। কিছু কিছু 10টা দাখিলা আমি খুঁজে বের করছি, যে 10টা দাখিলা আছে যারা এক গড় নগদান বইয়ের উভয় পাশে যায়। কোন পাশে যায়? অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট। ক্লিয়ার? যেমন একটা সিম্পল যদি বলি, মালিক ব্যাংক হতে উত্তোলন করলো 10,000 টাকা, মালিক ব্যাংক হতে উত্তোলন করলো, এটা তো ব্যাংক সম্পৃক্ততা ছিল। কি ছিল? ব্যাংক সম্পৃক্ততা ছিল। তাহলে এটা যাওয়ার কথা ছিল কয় গড়াতে? 2 গড়াতে। কিন্তু আমরা এটাকে এক গড়া কিভাবে লিপিবদ্ধ করব? এখানে একটা জিনিস ভাবতে হবে। ভাবনাটা কি? মালিক সরাসরি ব্যাংক থেকে, আমরা মনে করবো এক গড় নগদান বইয়ের ক্ষেত্রে মালিক সরাসরি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নাই। তাহলে কে করছে? আগে আমরা কর্মচারী যারা ছিলাম তারা ব্যাংক থেকে টাকাটা উঠাই না নগদে রাখছি। কোথায় রাখছি? নগদে। মালিক দোকানদার হিসেবে নগদে নিছে। এই চিন্তাটা করতে হবে যে যদি আমি ব্যাংক থেকে টাকা জমা দেই, তার মানে আগে নগদে ছিল, তারপর ব্যাংকে জমা দিছি, অথবা ব্যাংক থেকে টাকা উড়াইছি, তার মানে নগদ এনে রাখছি, মালিক নিয়ে গেছে। এইভাবে যেমন আমি যদি বলি চেকে পণ্য ক্রয়, এই ক্ষেত্রে ভাবতে হবে আগে নগদ টাকাটা ব্যাংক থেকে আমি আনছি, আনার পর এই টাকার দিয়ে চেকে মাল ক্রয় করছি। এরকম 10টা এন্ট্রি আমাদের কোথায় আছে? আমাদের যে নগদান বইয়ের শীটটা আছে ওইটার মধ্যে সুন্দর করে
আমরা 10টা এন্ট্রি দিয়ে দিছি যে তারা কিভাবে উভয় পাশে যাবে। যদি কেউ সেটাকে একটু যদি অ্যানালাইসিস করো তাহলে ফলাফলটা পেয়ে যাবে। আচ্ছা, তো নগদান বই হচ্ছে জাবেদা এবং খতিয়ান। কেন? কারণ খতিয়ান কয় ঘর বিশিষ্ট? 8 ঘর বিশিষ্ট না? টিসব এটার দুই পাশে ডেবিট ক্রেডিট থাকে। তো আমরা যে নগদান বইটা করতেছি এটারও তো দুই পাশে ডেবিট ক্রেডিট থাকে। জাবেদা হতে খতিয়ান, অর্থাৎ যার হিসেব করতেছি সে মূল এন্ট্রি, সে যেদিকে টাকা ওই দিকে নামটা হয় বিপরীত। ঠিক নগদান বইয়ের ক্ষেত্রে একই রকম। উপরে নগদান বই যখন আমরা টাইটেলটা লিখি, নগদ যদি ডেবিট আর টাকা ডেবিট পাশে বসে বিপরীত নাম বসে বিবরণের পরে। আবার যদি ক্রেডিট পাশে টাকা লিখি তাহলে কি হয়? নগদ ক্রেডিট হলে টাকাটা ক্রেডিট। তাহলে জাবেদা খতিয়ান উভয় হচ্ছে নগদান বই। জাবেদা খতিয়ান উভয় হচ্ছে কি নগদান বই। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে এখানে যে এই 3টা নগদান বই, এই 3টা নগদান বই, 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বই, এই 3টা নগদান বইকে বলা হয় সাধারণ নগদান বই। কি নগদান বই? আর এখানে যে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদা কয়টা আছে? এটাকে বলা হয় বহু গড়া নগদান বই। কয় গড়া? বহু গড়া, কারণ এখানে 8টা এবং 9টা কলাম থাকবে। এবার আসেন এখানে যে 3টা নগদান বই লিখছি, সাধারণ খুচরা, বহু গড়া খুচরা এবং অগ্রতত্ত্ব নিয়মে খুচরা, এগুলোকে বলা হয় খুচরা নগদান বই। তাহলে টোটাল নগদান বই পাইলাম কয় প্রকার? 3 প্রকার। সাধারণ নগদান বই, বহু গড়া নগদান বই। এখন যদি এমসিকিউ আসে যে 2 গড়া নগদান বইকে কি নগদান বই বলা হয়, অপশনও দেওয়া আছে সাধারণ, অগ্রতত্ত্ব, খুচরা, হ্যাঁ বহু গড়া। তাহলে আমরা উত্তর কি লিখবো? হ্যাঁ সাধারণ। এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে, অসম্ভবের কিছু না। বুঝতে পারছেন? তাহলে এই সবগুলাকে বলা হয় একসাথে নগদান বই। যেমন আমরা সবগুলোর একসাথে বলা হয় মানুষ, কিন্তু আমরা আলাদা আলাদা পরিচয় আছে না। আমার বাড়ি কোথায় কোথায়, আবার সাকিবের বাড়ি গজারিয়া, সিয়ামের বাড়ি দলাশ, আলাদা আলাদা আমাদের একটা অ্যাড্রেস আছে, কিন্তু একত্রে আমাদের অ্যাড্রেস কি? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, একটা নাক, মুখ, চুল। ঠিক আছে? তাহলে সবগুলাকে একসাথে বলা হয় নগদান বই, কিন্তু 1 গড়া 2 গড়া 3 গড়াকে বলা হয় সাধারণ নগদান বই। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদা দুইটাকে একত্রে বলা হয় বহু গড়া নগদান বই। সাধারণ খুচরা, বহু গড়া খুচরা, এই বহু গড়া খুচরাকে আবার বলা বিশ্লেষণাত্মক খুচরা। বুঝতে পারছেন? অর্থাৎ এই দুইটাকে বলা বহু গড়া খুচরা। এটা হচ্ছে বিশ্লেষণাত্মক খুচরা আর হলো অগ্রতত্ত্ব খুচরা। এই 3টাকে একসাথে বলা হয় খুচরা নগদান বই। তাহলে নগদান বইয়ের প্রকারভেদ শিখলাম। নগদান বই কাকে বলে সেটা শিখলাম। নগদান বই কাকে বলে বলেন? নগদান বই কাকে বলে বলেন? নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য হিসাবের যে প্রাথমিক বই ব্যবহার করা হয় তাকে নগদান বই বলা হয়। আচ্ছা, এখানে দেখেন এই যে 2 গড়া 3 গড়া নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদা, এটাতে একটা জিনিস থাকে। কি থাকে? বাট্টা। কি থাকে? বাট্টা থাকেনি? 3 গড়া নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদা কি থাকে? বাট্টা আসেনি? কথা কয় না। আচ্ছা, বাট্টা বলতে এখানে কি বোঝাচ্ছে? সহজ ভাষায় যদি আমরা কমন একটা শব্দ ইউজ করি, স্যাক্রিফাইস। বাট্টা মানে কি? সহজ আরেকটু যদি এটাকে যদি হিসাব বিজ্ঞানের ভাষা বলি, মওকুফ, ছাড় দেওয়া। কি দেওয়া? অর্থাৎ লেনদেন নিষ্পত্তি করার সহজকরণের একটা রাস্তা হচ্ছে কি? বাট্টা। তাহলে বাট্টা প্রধানত কয় প্রকার? বাট্টা প্রধানত 2 প্রকার। কয় প্রকার? আমি সহজে বলেন কি, বাট্টার 2 পুত 4 নাতি, 2 ছেলে 4 নাতি। জানি 2 ছেলে হচ্ছে কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা, নগদ বাট্টা। তাহলে 2 ছেলে। কারবারি বাট্টার আবার 2 ছেলে। কয় ছেলে? ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। নগদ বাট্টার আবার 2 ছেলে, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। এই যে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এটা সাধারণত পণ্য যখন আমরা ক্রয় করি, এই ক্রয় করার সময় যে বাট্টার কথা বলা থাকে ওইটাকে আমরা ক্রয় বাট্টা বলি। এটা হচ্ছে কি, বিক্রেতা ক্রেতাকে আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। পণ্য বিক্রয়ের একটা অভিনব পদ্ধতি, যে আমি যদি পণ্যটাতে যদি একটু করে স্যাক্রিফাইস করে ছাড় দেই তাহলে আমার বিক্রির পরিমাণ বাড়বে। বিক্রির পরিমাণ বাড়বে। এটা ক্রেতার জন্য কি? লাভ। আর বিক্রেতার জন্য এটা ক্ষতি। কেন?
সে বিক্রি বাড়ানোর জন্য, এটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ক্ষতি, কিন্তু সে তো বিক্রি যত বেশি করবে তার প্রফিট তত বেশি বাড়বে। সে মনে করলো যে আমার পণ্যগুলা গুদামজাত না করে আমি যদি পণ্যটা একটু স্যাক্রিফাইসের মাধ্যমে, মওকুফ ছেড়ে দেওয়ার মাধ্যমে যদি বিক্রিটা বাড়াইতে পারে, তাহলে আমার নগদ তরল সম্পদ বৃদ্ধি পাবে। তাইলে বিক্রয় বার্তাটা হচ্ছে বিক্রেতা যখন ক্রেতাকে যে সুযোগটা দেয়, সেই সুযোগটা ক্রেতা যদি গ্রহণ করে ক্রয় বার্তা, আর বিক্রেতা যখন প্রদান করে এটা বিক্রয় বার্তা। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন, বাকিতে বিক্রয় করার পরও, ডিসকাউন্টের মাধ্যমে বাকিতে পণ্য বিক্রয় করার পরও অনেক সময় দেখা গেছে পাওনাদারকে টাকা পরিশোধ করি না, অথবা দেনাদার থেকে টাকা আদায় করতে আমরা পারি না। আমাদের জন্য এটা কি হয়ে যায়, একটা ঝামেলা যায়। কি ঝামেলা? যে আমি যখন পণ্যটা কি করি, বিক্রি করি বাকিতে, তার সাথে আমার একটা কি হয়, লেনদেন তৈরি হয়। আমি যখন বিক্রি করি সে আমার কাছে কি হয়ে যায়, দেনাদার হয়ে যায়। আর সকল ধরনের দেনাদার আমাদের জন্য চলতি সম্পদ। তো এই দেনাদার থেকে টাকা যখন আদায় করতে পারি না, তখন তাকে আমরা আরেকটা স্যাক্রিফাইস করি। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে মিস্টার এক্স এর নিকট 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। আচ্ছা, আমরা কাছ থেকে পাইতাম কত, পাইলাম কত, এই দুইটার মধ্যে পার্থক্য কত, 500 টাকা। কত সে 500 টাকা আমার দিছে, 500 টাকা দেয় নাই। এই যে 500 টাকা, এটা হচ্ছে অনগদ লেনদেন। কি নগদ? বিষয়টা কিন্তু এমন না সে আমাকে প্রথমে 10,000 টাকা দিল, আমি 9,500 টাকা রেখে তাকে 500 টাকা ফেরত দিচ্ছি। বিষয়টা এমন কথা কয় না? বিষয়টা কি এমন? এই বিষয়টা আমার এমন নয়। কেন এমন নয়? এটা হচ্ছে অনগদ লেনদেন। কি নগদ? হিসাবে আছে কিন্তু কেউ ধরতে পারলাম না, না ও টাকা ধরতে পারলো না আমি টাকা ধরতে পারলাম, পারছি? এটা অনগদ লেনদেন। তাইলে মনে রাখবেন, এই যে পূর্ণ নিষ্পত্তির কথা বলা থাকলে এটাকে আমরা নগদ বার্তা বলি। কি বার্তা? অর্থাৎ লেনদেন নিষ্পত্তি করার ক্ষেত্রে পুরো লেনদেন থেকে যতটুকু অংশ ছেড়ে দেওয়া হয়, স্যাক্রিফাইস করা হয়, ওইটাকে আমরা নগদ বার্তা বলি। এখন দেনাদারকে যদি দেনাদার থেকে টাকা আদায় করতে গেলে তাকে আমরা ছেড়ে দেই, এই জন্য প্রদত্ত। প্রদত্ত মানে দেওয়া। তাহলে টাকা পাইলে বার্তা দেই, টাকা পাইলে এই জন্য নগদ প্রাপ্তি যাবে, তা আসবে প্রদত্ত বার্তা। কি বার্তা? কি বার্তা? টাকা পাই, পাওয়ার সাথে প্রাপ্তি সম্পর্ক। টাকা পাইলে বার্তা আগে কিন্তু পাই, টাকা আগে টাকা পাই, পাইলে বার্তা দেই। আর টাকা দিলে বার্তা পাই, টাকা দিলে তাহলে দিলে মানে প্রদান, দিলে মানে কি প্রদান, তার মানে টাকা দিলে বার্তা পাই, তাহলে প্রাপ্ত বার্তা। এর জন্য প্রদান যাবে আসবে প্রাপ্ত বার্তা। তাহলে এখন দেখেন প্রদত্ত বার্তার সম্পর্ক কার সাথে? প্রদত্ত বার্তার সম্পর্ক হচ্ছে দেনাদারের সাথে। কার সাথে? এখন অনেকে ভাবো মা কেমনে দেনাদারের সাথে? হ্যাঁ, কারণ দেনাদার থেকেই তো আমি টাকাটা আদায় করি, টাকাটা পাই কার কাছ থেকে? এখন দেনাদার থেকে কেন পাবো? কারণ সে আমার একটা চলতি সম্পদ। আবার প্রাপ্ত বার্তা, কি বার্তা? প্রাপ্ত বার্তার সম্পর্ক হচ্ছে পাওনাদারের সাথে। পাওনাদারের সাথে কেন? আমি পাওনাদারকে টাকা দেই না, সে আমাকে অফার করছে যে আপনি যদি এই মুহূর্তে আমাকে 50,000 টাকা পাওনা ছিলাম তো দিলে আপনি আমাকে 49,000 টাকা দিয়ে 1,000 টাকা আপনার জন্য ডিসকাউন্ট বা স্যাক্রিফাইস। তাইলে সহজে প্রদত্ত বার্তা সম্পর্ক দেনাদার থেকে টাকা পাই। এগুলো হচ্ছে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আপনি জাবেদা করবেন করে কতক্ষণ দিতে পারবেন। বেসিক্যালি আমরা কিন্তু এই দুইটা ছক ভুলাই ফেলি। আমি অনেক স্টুডেন্ট দেখছি নগদ প্রাপ্তি প্রদান জাবেদার কলাম গুলোই বলতে পারে না, কিন্তু এমনি বুঝে যে এন্ট্রিটা নগদ প্রাপ্তি জাবেদা যাবে, ওই এন্ট্রিটা নগদ প্রদান, কারণ পাইলে প্রাপ্তি দিলে প্রদান, এই রুলসে সে বুঝে, কিন্তু কোন কলামটা কোন সময় সে এটাই মনে রাখতে পারে না। মনে রাখবেন, যদি প্রথমে নগদ থাকে এটা প্রাপ্তি যাবে না, আর যদি শেষে নগদান থাকে প্রদান যাবে না। কারণ কি? টাকা পাইলে ডেবিট, টাকা পাইলে এই জন্য
বাম দিকে থাকবে প্রাপ্তি জাবেদা, ডান দিকে থাকবে প্রদান জাবেদা। কারণ ডেবিটটা বাম দিকে, ক্রেডিটটা ডান দিকে। দুইটা হাত দিয়ে আপনি নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার যে ছক সেটাকে মনে রাখতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই অঙ্ক করতে হবে। আর অনেকে আছে আমি বুঝে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় বুঝাটা তার কাজে লাগে না। কারণ আপনি বুঝে যখন প্র্যাকটিস করবেন, সেই বুঝা আর মৌখিক বুঝা কখনই এক না। তাইলে এবার 1 গড় নগদান বই, 2 গড় নগদান বই, 3 গড় নগদ বইটা আমরা একে দেখাবো, এবং নগদ প্রাপ্তি নগদ প্রদান আমরা শুধু এর উপরে কাজ করব। এটা কমপ্লিট হওয়ার পরে খুচরা নগদান বই যাবো। আমি দুইটা একসাথে ক্লিয়ার করবো না, কারণ দুইটা গুলাই ফেলবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা 1 গড়া 2 গড়া নগদান বইয়ে এবং 3 গড়া নগদান বই নিয়ে প্রথমে আমরা কাজ করব। ঠিক আছে, সবাই রেডি তো নাকি? আচ্ছা, তার আগে অনগদ লেনদেনটা কি সেটা আমরা দেখবো একটু। অনগদ লেনদেনটা কি লেনদেন? অনগদ। আচ্ছা, যে লেনদেনটা নগদ টাকার সাথে কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমাকে কয়ে বলল অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অনগদ লেনদেন যে সমস্ত লেনদেন নগদ টাকার সাথে জড়িত না, অর্থাৎ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার সাথে সম্পর্কিত নয়, ওই সমস্ত লেনদেনগুলো হলো অনগদ লেনদেন। আমরা জানি নগদান বই হলো ওই ধরনের বই যেখানে শুধুমাত্র নগদ প্রাপ্তি ও প্রদান সম্পর্কিত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। বুঝতে পারছেন? তাহলে অনগদ লেনদেন তো ক্লিয়ার বুঝছেন? যেগুলো নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসে না, ওইগুলি অনগদ লেনদেন। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। বিপরীত দাখিলে আমি আগে বলে দিছি বা কন্ট্রা এন্ট্রি। এখন যে 10টা এন্ট্রি, কয়টা এন্ট্রি? 10টা এন্ট্রি ছিল, যেগুলো কোথায় যায় না, কোথায় যায়, মানে ব্যাংক কথা বলা থাকার পর 1 গড়া নগদান বই আসে। কারণ আমরা কিন্তু 1 গড়া নগদ বই নবম দশম সব পড়ছি, শুধু নগদ লেনদেন গুলো আসবে 1 গড়াতে, নগদ আর ব্যাংক আসবে 2 গড়াতে, নগদ ব্যাংক বার্তা 3 গড়াতে। বুঝতে পারছেন? তাহলে এখন দ্বাদশে একাদশে আসে এটা চেঞ্জ হয়ে গেল। এমন 10টা এন্ট্রি আছে যে এন্ট্রিগুলা ব্যাংক কথা বলা থাকার পরও 1 গড়া নগদান বইয়ের উভয় পাশে যাবে। কোন পাশে? উভয় পাশে। কিন্তু এটা কন্ট্রা এন্ট্রি না, এটা কন্ট্রা এন্ট্রি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, ওই 10টা এন্ট্রি আপনারা পড়বেন, যদি সেটা না বুঝেন আমাকে বলবেন যে স্যার এই নাম্বারের আমরা এতটা বুঝি নেই, আমাদেরকে এটা বোঝানো লাগবে। এখন আসেন, আমরা 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বই একে এটা বুঝতে হবে। আমি যদি না একে আপনাদের মুখস্থ বইলে দিয়ে হবে না। প্রথম আমি ছকটা নিয়ে নেব 3 গড়ার, যাতে বুঝে আমার জন্য সহজ হয়। তো ধরে নিলাম এটা মাঝ বরাবর। ঠিক আছে, প্রথমে তারিখ, 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 তারিখ 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 1 2 3 4 5 7। এখন আমি 1 গড়া বুঝাবো, তারপরে 2 গড়া বুঝাবো। 1 গড়ায় কয়টা? 10টা। এটা কি পাস? ডেবিট। এটা কি পাস? ডেবিট। তাহলে টাকা আসলে আসাকে কি বলি? প্রাপ্তি। চলে যাওয়াকে কি বলি? এদিকে থাকবে, এদিকে থাকবে ক্লিয়ার। এখন থাকবে খতিয়ান পৃষ্ঠা, এখন থাকবে খতিয়ান পৃষ্ঠা, এদিকে থাকবে ভাউচার নাম, এদিকে থাকবে ভাউচার নাম। কিন্তু আমাদের সময় কি ছিল জানেন? তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা রসিদ নাম, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা রসিদ ভাউচার নাম, এদিকে রসিদ নাম, এদিকে ভাউচার নাম ছিল। এখন বিবরণ জায়গায় প্রাপ্তি চলে আসছে, অনেক পরিবর্তন হয়েছে আমাদের পড়ার সময়। তো এখন যদি 1 গড়া করি,
কয়টা কলাম? 10টা না? 1 2 3 4 হয়েছে নি? নগদ টাকা, নগদ টাকা, নগদ টাকা। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 10টা হয়েছে। এক গড়া কমপ্লিট নাকি? তার মানে দুইটা এক গড়াতে থাকবে না। আবার আসেন 2 গড়া, ব্যাংক টাকা, ব্যাংক ব্যাংক টাকা। ক্লিয়ার? 12টা হয়েছে। এখন এই 12টার টাকাটা আমরা 3 গড়াতে আগে অথবা পরে যে কোনো জায়গায় লিখতে পারবো, তবে তারা বইয়ের মধ্যে কি করে এখানে লিখে। এখন অনেকে বলে দিব স্যার বইয়ে দিব এখানে বলে আমি দুইটাই বলছি, আপনি যেই কোনো জায়গায় লিখলেই হবে। নগদ আর ব্যাংকের ব্যালেন্স হয়, নগদ আর ব্যাংকের, বাটার কখনো জের উদ্ধৃত ব্যালেন্স হয় না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তাহলে এদিকে টাকা পাইলে কি বার্তা? প্রদত্ত বার্তা, আর টাকা দিলে প্রাপ্ত বার্তা। আর যদি একেবারে না বোঝেন, প্রাপ্ত বার্তা আয়, সকল ধরনের আয় কি? প্রদত্ত বার্তা ব্যয়, সকল ধরনের ব্যয় কি? দুইটাই অপশন আছে, দুইটাই অপশন আছে। টাকা পাইলে আর প্রাপ্ত বার্তা ক্রেডিট, টাকা দিলে ব্যয়, সকল ধরনের ব্যয় ডেবিট। এইটা হলো আমার কিসের ঘর? নগদান হিসাবে। কয় গড়া এখানে? এখন আছে 3 গড়া। যদি এটা দুইটা রেখে দেয় 1 গড়া, যদি এটা আচ্ছা, তাইলে আমাদের এখানে কি করলাম আমরা? 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বইয়ের ফরম্যাট দেখলাম, দেখলাম কিনা? তাহলে বাকি আছে কি কি? নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এখন আমরা ওইটা করবো। হ্যাঁ, অঙ্কে তো যাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আর আপনারা যদি টাইম সঠিকভাবে মেনটেন করতে পারেন, আমি নির্দিষ্ট সময়ের আগে আপনাদেরকে ইনশাল্লাহ শেষ করে দেবো। আমার উপর ভরসা রাখতে পারেন। জানি না কতটুকু রাখতে পারেন, তবে অ্যাকাউন্টিং আর ফিনান্স পড়তে গেলে, আপনারা এখানে পড়তে গেলে সময়টাকে একটু মাইনে চলবেন এবং বাসায় অনুসার প্র্যাকটিস করেন। মামুন স্যার ভালো পড়ায়, সেটা প্রমাণ করবে আপনাদের পরীক্ষার রেজাল্টে। আমি মৌখিক বললে কোনো ফায়দা হবে? সেটা আপনার পরীক্ষার খাতায় বলবে যে আসলে আমি ভালো পড়াই কিনা। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখন আসেন নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি যাবে না। তো আবার কি করলাম? এভাবে নিলাম, নেওয়ার পর বেশি নেওয়ার কথা নাই। এখন দেখেন প্রাপ্তি 8টা। কয়টা? 8টা। প্রথমে তাহলে প্রাপ্তি ক্রেডিট, প্রাপ্তি কি? তাহলে এখানে কি থাকবে? ডেবিট হিসাব খাত। প্রাপ্তি কি? সিম্পল দেখেন, প্রাপ্তি কি? ক্রেডিট। এখানে নাম থাকবে কি? এখানে কি থাকবে? উল্টা। তাহলে টাকা পাই না, নগদে পাই নাকি? তারিখ ডেবিট হিসাব খাত, তারিখ ডেবিট হিসাব খাত। আবার নগদে টাকা পাই, নগদ হিসাব ডেবিট। টাকা পাইলে কি দেই? বার্তা দেই, প্রদত্ত বার্তা ডেবিট। নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। তার মানে এটা হলো ডেবিটের কলম। আচ্ছা, এখন টাকা কোথা থেকে পাই? টাকা টাকা আমরা সাধারণত বিক্রি করলে টাকা পাই, নগদে বিক্রি করলে টাকা পাই না, দেনাদার থেকে পাই না, অন্যান্য পাই না। 1 2 3 4 5 6 7 8, এখানে একটা কলাম আছে। কলামটা কি? সূত্র। এখানে কি? সূত্র। তাহলে আবার কি পাইলাম? তারিখ। যেহেতু এখানে ক্রেডিট হবে কি? ডেবিট হিসাব কাজ। সূত্র, প্রত্যেকটা সূত্র কলম একটা কি হয়? টিক চিহ্ন। তাহলে খেয়াল করেন যে স্যার আমি এটা কিভাবে মনে রাখবো? 8টা কলম। আপনি প্রথমে এভাবে নিবেন, নেওয়ার পরে আপনি টাকা পান, প্রাপ্তি দেবতা টাকা কি করেন? প্রাপ্তি। তো নগদ টাকা পাই, ডেবিট। এই নগদটা যদি আগে ডেবিট পাশে বসাইতে পারেন পারবেন। আচ্ছা, টাকা পাইলে আমি বার্তা দেই,
প্রদত্ত বার্তা। আচ্ছা টাকা কেন পাই? নগদে বিক্রি করছি, বিক্রয়। আর কেন পাই? দেনাদার থেকে। আর কেন পাই? তাহলে বিক্রয় করলে আয় ক্রেডিট, দেনাদার সম্পদ কমে গেছে ক্রেডিট। অন্যান্য তো পাই, যেমন মূলধন পাই, বিনিয়োগ সুদ পাই, ব্যাংক থেকে ঋণ পাই, সবগুলোই কি ক্রেডিট। তাইলে এই জন্য শুধু নগদ আর দেনাদার ব্যতীত বাকি যত জায়গা থেকে টাকা পাবো সবগুলাই অন্যান্য হিসাব, সবগুলাই। আমি আবার বলতেছি, নগদ আর বিক্রয় ব্যতীত অন্য যেই কোনো ভাবে টাকা পাওয়া গেলে ওইটা কি? তবে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কন্ট্রা এন্ট্রি আসবে না, আসবে না, আসবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এটা লিখি, তারিখ ডেবিট হিসাব খাতা।